হাই এভরিওয়ান, টিয়ার সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা এমসিকিউ পার্টে চলে এসেছি। উদ্ভিদবিদ্যা থিওরি পার্টটা হয়ে গেছিল। আজকে আমরা আপকামিং এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে সেটা নিয়ে তার অ্যানালিসিস সহ আলোচনা করব। চলুন নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়েছে? উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়েছে? অপশন এ অ্যারিস্টটল, অপশন বি গ্রেগার জোহান মেন্ডেল, অপশন সি থিওফ্রাস্টাস, নাকি অপশন ডি চার্লস ডারউইন। তাহলে আমরা মানে সবগুলোতেই সব ভিডিওতে কি করি, প্রথমে সব যেই চ্যাপ্টার গুলো পড়িয়েছি সব প্রথমে আমরা এলিমিনেট করি। তাহলে দেখিনি প্রথমে কোনটা কোনটা হবে না। আচ্ছা, যে উদ্ভিদবিদ্যার জনক বলেছে, তাহলে চার্লস ডারউইন ইনি কি? ইনি তো প্রাকৃতিক নির্বাচনের মানে প্রবক্তা। তাহলে ইনি হবেন না প্রথমেই। তারপর গ্রেগার জোহান মেন্ডেল মানে কি? সে বংশগতিবিদ্যার জনক, তাহলে এটাও হবে না। তারপর অ্যারিস্টটল ইনি কি করেছিলেন? অ্যারিস্টটল ইনি ছিলেন জীববিদ্যা এবং প্রাণীবিদ্যার জনক, মানে যিনি জীববিদ্যার প্রাণীবিদ্যার জনক, ইনি কিন্তু উদ্ভিদবিদ্যার নয়, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে থিওফ্রাস্টাস। কারণ ব্যাখ্যা হিসেবে আমরা জেনে রাখবো যে গ্রিক দার্শনিক থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। তিনি উদ্ভিদের গঠন, শ্রেণীবিভাগ ও জীবনের বৃত্তান্ত নিয়ে ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস এবং অন দা কজেস অফ প্ল্যান্টস নামক দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। তাহলে এখান থেকে আমরা দুটো কোয়েশ্চেন জানলাম। একটা হলো যে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলছি, উদ্ভিদবিদ্যার জনক বলছি আমরা থিওফ্রাস্টাসকে। আর তার লেখা আবার দুটো বইয়ের নাম কি? এই এনকোয়ারি ইনটু প্ল্যান্টস আর হলো অন দা কজেস অফ প্ল্যান্টস। তাহলে এই দুটো হলো আপনার এই এনার লেখা দুটো বই। ঠিক আছে, ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। তো পরের কোয়েশ্চেন জানবো। পরের কোয়েশ্চেন বলেছে যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত কি দ্বারা নির্মিত হয়? অপশন এ বলেছে কাইটিন, অপশন বি বলেছে সেলুলোজ, অপশন সি বলেছে পেপটাইডোগ্লাইকেন, অপশন ডি বলেছে লিপিড। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? তাহলে কাইটিনটা কি? কাইটিন হলো ছত্রাকের কোষ প্রাচীর, সেটা কিন্তু উদ্ভিদের নয়। তাহলে এটা প্রথমে আমরা এলিমিনেট করব। তারপর বলছে যে সেলুলোজ। আচ্ছা, তারপর বলছে যে পেপটাইডোগ্লাইকেনটা কি? পেপটাইডোগ্লাইকেনটা হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের একটি উপাদান, তাহলে এটাও হবে না। লিপিড লিপিডটা কি? লিপিডটা হলো কোষ পর্দার প্রোটিন, লিপিড প্রোটিন এই লেয়ার দ্বারা গঠিত হয়, সেটার একটা কম্পোনেন্ট, তো সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি সেলুলোজটা হলো অ্যান্সার। এর ব্যাখ্যা হিসেবে আমরা কি মনে রাখবো? যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান হলো সেলুলোজ। এটি একটি জটিল শর্করা বা পলিস্যাকারাইড যা কোষকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, আশা করছি সবার জন্য ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে উদ্ভিদের সঞ্চিত খাদ্যবস্তু কোনটি? উদ্ভিদে যে খাদ্যবস্তু সঞ্চিত হয় সেটা কি? তাহলে ফার্স্ট এ বলেছে গ্লাইকোজেন, বি বলেছে ফ্যাট, সি বলেছে প্রোটিন, না ডি বলেছে শ্বেতসার। কোনটা উদ্ভিদের সঞ্চিত খাদ্য বস্তু? তাহলে গ্লাইকোজেন কোথায় থাকে? গ্লাইকোজেন প্রাণী দেহে এবং ছত্রাকের কোষে সঞ্চিত খাদ্য। তাহলে সেটা প্রথমে হবে না, কারণ চেয়েছে তো উদ্ভিদ, প্রাণী দেহ বা ছত্রাক তো চাইনি, তাহলে তার জন্যই আমরা গ্লাইকোজেনকে প্রথমে এলিমিনেট করছি। আর কি বলেছে? ফ্যাট কি করে? ফ্যাট আমাদের প্রাণী দেহে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে বা শক্তির অন্যতম উৎস, এটা হবে না। তারপর বলেছে প্রোটিন কি করে? প্রোটিনও আমাদের কি করে? যে প্রধানত দেহ গঠনকারী উপাদান, তাহলে সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? উদ্ভিদের সঞ্চিত খাদ্যবস্তুটা হলো শ্বেতসার। ব্যাখ্যা হিসেবে আমরা কি মনে রাখবো? যে এটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, আমাদের যখন সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয় তখন কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। সেই গ্লুকোজ তৈরি হচ্ছে, তার অতিরিক্ত অংশ অযবনীয় শ্বেতসার বা স্টার্চ হিসেবে মূল, কাণ্ড, পাতা, বীজে সঞ্চয় করে রাখে। ক্লিয়ার? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। এবার পরে কোয়েশ্চেন বলেছে যে যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় না। এটা আমরা থিওরি পার্টে পড়িয়েছিলাম খুব ক্লিয়ারলি। তাই সেই রকমই বলেছে যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় না তাদের আমরা কি বলবো?
অপশন এ বলেছে অপুষ্পক, অপশন বি বলেছে সপুষ্পক, অপশন সি বলেছে গুপ্তবীজী, না অপশন ডি বলেছে ব্যক্তবীজী, কোনটা? তা যাদের আপনার ফুল আর বীজ হয় না, ফুল বীজ যাদের হয় তাদের আমরা কি বলবো? তাহলে তো আমরা সপুষ্পক বলবো, ফেনেরোগেমি, তাহলে এটা প্রথমেই হবে না। এবার ব্যক্তবীজী, যাদের ব্যক্তবীজী মানে কি, যাদের ন্যাকেড অবস্থায় থাকবে সিডটা, তাদের তাহলে সেটাও হবে না। আর আপনার যে গুপ্তবীজী মানে কি, যাদের সপুষ্পক উদ্ভিদের হয় গুপ্তবীজী, তো সেটাও হবে না, তাহলে কি হয়ে যাবে? অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে, তাহলে ক্রিপ্টোগ্যামস সম্পর্কে আমরা আর কি মনে রাখবো, যে ক্রিপ্টোগ্যামসটা হলো অপুষ্পক উদ্ভিদ, এইটি সুস্পষ্ট জননাঙ্গ থাকে না, এরা বীজ উৎপাদন করতে পারে না, আর এরা রেণু সৃষ্টির মাধ্যমে, দেখুন এই যে অপুষ্পক উদ্ভিদ তারাও তো বংশ বিস্তার করবে, তাহলে তারা বংশ বিস্তার করবে কিসের মাধ্যমে? স্পোর বা রেণুর মাধ্যমে, এটা থিওরিতে কিন্তু বলেছিলাম। ঠিক আছে, স্পোর বা রেণুর মাধ্যমে। আশা করছি ক্লিয়ার। চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে শৈবাল সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? আমি না প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা সাইটোলজি, তারপর সেল সম্পর্ক, মানে স্টাডি অফ দ্য সেল, এই সাইটোলজি বলে, সেরকম কিন্তু অনেকগুলো থিওরি পার্ট পড়ানোর সময় বলে দিই যে কোনটার কি বলে, কেননা এখন না আপকামিং এক্সামে এই কোয়েশ্চেন গুলো খুব দিয়ে দেয় যে হ্যাঁ এর অধ্যয়নকে কি বলে। ঠিক আছে, তো সেরকম আপনি জেনে রাখতে পারেন, মানে জেনে রাখা দরকার যে শৈবাল সম্পর্কিত যে অধ্যয়ন তাকে আমরা কি বলি। তাহলে অপশন এ বলেছে মাইকোলজি, অপশন বি বলেছে ফাইকোলজি, অপশন সি বলেছে ব্রায়োলজি, না অপশন ডি বলেছে মরফোলজি। তাহলে মাইকোলজি, মাইকোলজি হলো ছত্রাক বা ফাঙ্গাস সম্পর্কিত স্টাডি, কিন্তু এখানে তো যে শৈবাল, তাই তার জন্য এটা হবে না প্রথমেই। তারপর বলেছে ফাইকোলজি, ফাইকোলজি আচ্ছা, তারপর বলেছে ব্রায়োলজি, ব্রায়োলজি মানে কি ব্রায়োফাইট সম্পর্কিত যে অধ্যয়ন, তাহলে সেটা আমরা এলিমিনেট করলাম। তারপর কি বলেছে মরফোলজি, মরফোলজি মানে জীবের অঙ্গ সংস্থান বা বাহ্যিক গঠন সম্পর্কিত অধ্যয়ন। মরফোলজি বলি না, মানে স্টাডি অফ মরফোলজি মানে কি যাদের গঠন বা স্ট্রাকচার বা এই অঙ্গ সংস্থানগত যে বিদ্যাটা তাকে আমরা বলবো, তাহলে সেটাও হবে না, তাহলে শৈবাল সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলি? ফাইটোলজি। এবার দেখুন শৈবাল সম্পর্কিত বিদ্যা মানে কি, সেখানে আমরা শৈবালের বিভিন্ন তার লাইফ সাইকেল জানবো, এই যে যেখানে তাদের জীবন মানে লাইফ সাইকেল, গঠন, শ্রেণীবিভাগ, বাস্তুতন্ত্র নিয়ে যেই অধ্যয়নটা করা হবে, স্টাডিটা করা হবে, সেটাকেই আমরা বলবো কি, যে ফাইকোলজি। ফাইকোলজি আর একটা টার্মসও কি বলা হয়, এই অ্যালগোলজি, যে ফাইকোলজি বা অ্যালগোলজি। দেখুন অ্যালগি থেকে অ্যালগোলজি, অ্যালগি থেকে অ্যালগোলজি, অ্যালগোলজি দিলে আপনারা রিলেট করে মনে রাখতে পারবেন, কিন্তু ফাইকোলজি কি, ফাইকোলজি তাহলে একটু ডিফারেন্ট একটা টার্মস হয়ে গেল, কনফিউশন ক্রিয়েট হতেই পারে। তাহলে বুঝতে পারছেন তো, এটা মনে রাখতে হবে আপনাদের যে আপনার মাইকোলজি মানে ছত্রাক সংক্রান্ত বিদ্যা, অধ্যয়ন, বিদ্যা নয় অধ্যয়ন, আর মাইকোলজি মানে হলো অ্যালগি সম্পর্ক, আর বায়োলজি মানে ব্রায়োফাইট, ব্রায়ো সেখান থেকে একটু সিমিলার মনে রাখতে সুবিধা হবে, তখন বায়োলজি বলা হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে ছত্রাক সম্পর্কিত অধ্যয়নকে কি বলে? এই যে ছত্রাক সম্পর্কিত যে অধ্যয়ন তাকে আমরা কি বলবো? তাহলে ছত্রাক সম্পর্কিত আগের আগের কোয়েশ্চেনই আমরা আলোচনা করলাম যে দেখুন এই যে মাইকোলজি, মাইকোলজি কি, এই ফাইকোলজি, ফাইকোলজি হলো অ্যালগি সম্পর্কিত, তাহলে এটা হবে না। প্যাথোলজি মানে কি, প্যাথোলজি হলো কোনো আমরা যখন কোনো টেস্ট করতে দিই প্যাথোলজিতে ল্যাবে, মানে কোনো রোগ নির্ণয় করার জন্য, তাহলে সেটা, তাহলে সেটাও হবে না। তারপর বলেছে ইকোলজি, ইকোলজি মানে কি জীব বা তার পারিপার্শ্বিক পরিবেশের যে আন্তঃ সম্পর্ক, সেটাকে বলছে আমরা ইকোলজি, সেই সম্পর্কিত যে অধ্যয়ন, জীব বা তার পরিবেশের তাদের মধ্যে যেই সুসম্পর্ক, সেই ভিত্তিতে যেই আমরা স্টাডি করি, সেটা অধ্যয়ন করি, সেটাই হলো আমাদের ইকোলজি। সেটাও হবে না, তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দা মাইকোলজি। কারণ হিসেবে আমরা মনে রাখবো যে এটাই যে যেই মানে ছত্রাক সম্পর্কিত তার গঠন বা জীবনচক্র, তার কি কি বৈশিষ্ট্য আছে, উপকারিতা অপকারিতা, সবকিছু নিয়ে যেই বিদ্যাটা, তাকেই আমরা বলবো মাইকোলজি। ক্লিয়ার? ছত্রাকের উদাহরণ দেখুন অ্যাগারিকাস বিস্পোরাস একটা ছত্রাকের উদাহরণ। আর অ্যালগি মানে তো বলেছিলাম থিওরি পার্টে যে অ্যালগি বিভিন্ন রকমের হয়, যে লাল শৈবাল, নীলাভ শৈবাল,
মানে ওই ব্রাউন অ্যালগি অ্যালগি তারপর গ্রিন অ্যালগি, এরকম ব্লু অ্যালগি, এরকম বিভিন্ন টাইপস এর কিন্তু অ্যালগি হয়, ঠিক আছে। আর ছত্রাক একটা কমন মনে রাখার যেটা আমরা দেখতে পাই ব্যাঙের ছাতা বাংলায় বলি, বা যেটা সাইন্টিফিক নেম অ্যাগারিকাস বিস্পোরাস। ক্লিয়ার? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে শৈবাল ও ছত্রাকের মিথজীবী সহাবস্থান, মানে একটা শৈবাল আর একটা ছত্রাক যখন দুজনে সিম্বায়োসিস মিথজীবী সম্পর্কে থাকবে তারকে কি বলছে? তাহলে অপশন এ বলেছে প্যারাসাইটিজম, অপশন বি বলেছে লাইকেন, সি বলেছে মাইকোরাইজা, ডি বলেছে স্যাপ্রোফাইটিজম। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম মানে হলো যখন আপনার পরজীবিতা একটি জীব আরেকটি জীবের উপর নির্ভর করে থাকবে, ঠিক আছে, মানে একটি জীব অন্য জীবের ক্ষতি করে পুষ্টি শোষণ করে। পরজীবী মানে কি? পরজীবী উদ্ভিদ যেগুলো, মানে একটা লাভ হয় আর একটার ক্ষতি হয়, মানে প্লাস মাইনাস রিলেশনশিপ। মানে একজন পুষ্টি শোষণ করে আরেকজনকে ক্ষতি করছে, ঠিক আছে, পরজীবী সম্পর্ক, তো তাকে প্যারাসাইটিজম বলছে। তারপর বলছে যে মাইক্রোরাইজা। মাইক্রোরাইজা কি? মাইক্রোরাইজা একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলে বা ছত্রাকের মিথজীবী একটা সহাবস্থান, যে মিথজীবী সহাবস্থান হয় তাকে মাইক্রোরাইজা বলছে, তাহলে এটার সাথে রিলেটেড নয়। আর তারপর লাইকিন, আচ্ছা, তারপর স্যাপ্রোফাইটিজম। স্যাপ্রোফাইটিজম কি? মৃতজীবিতা মানে মৃত উদ্ভিদের উপর যেটা জন্মায়, ধরুন ছত্রাক, মানে মৃত গাছের গুড়ি বা এরকম বিভিন্ন মৃত বস্তুর উপর যেটা গ্রো করছে তাকে মৃতজীবী, মানে অন্য একটা উদ্ভিদ অন্য কোনো একটা মানে পচনশীল কিছুর উপর, সাবস্টেন্সের উপর সে নিজের খাদ্য তার থেকে নিচ্ছে, নিউট্রিশন নিয়ে সে গ্রো করছে। যেমন ওই ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা দেখবেন আপনারা যে ওই কোনো গাছ কেটে দিলে সেই গাছের গোড়ায়, মানে সেই মানে মরে যাওয়া গাছে গোড়া থেকে দেখবেন ওই ব্যাঙের ছাতা হচ্ছে। এইসব মানে স্যাঁতসেঁতে জায়গায়, মানে মৃত জায়গায় বা স্যাঁতসেঁতে জায়গায় একটু জন্মতে দেখা যায়, তাহলে সেটা হলো স্যাপ্রোফাইটিজম। তাহলে সেটাও হবে না, কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দ্য লাইকেন। আর ব্যাখ্যা হিসেবে কি মনে রাখবো? যে লাইকেন হলো একটি মিথজীবী সম্পর্ক যেখানে শৈবাল ও শাকসংশ্লেষের খাদ্য প্রস্তুত করে এবং ছত্রাক শৈবালকে আশ্রয়, জল ও খনিজ লবণ সরবরাহ করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে উদ্ভিদ জগতের উভচর কাকে বলে? উদ্ভিদ জগতের উভচর, তাহলে আমরা যেই এই যে শৈবাল তো জলজ উদ্ভিদ, এটা হবে না। তারপর আমাদের ছত্রাক একটা মৃতজীবী বা পরজীবী, যেটা হতে পারে, তাহলে এটাও হবে না। ব্রায়োফাইট, আচ্ছা, তারপর বলেছি টেরিডোফাইট। টেরিডোফাইট এটা কি? টেরিডোফাইট প্রথম স্থলজ সংবহন, মানে যার মধ্যে প্রথম জাইলেম ফ্লোয়েম ক্রিয়াটা হবে সেটা, তাহলে এটা কিন্তু উভচর নয়, এলিমিনেট করছে। তাহলে কোনটা হয়ে যাবে? ব্রায়োফাইট ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ ব্রায়োফাইট হলো প্রথম, এদের ওই বংশ বিস্তার করার জন্য কিন্তু জলের প্রয়োজন হয়, তখন তারা কিন্তু জল নির্ভর, তাই এরা প্রথমে ডাঙায় হলেও এরা কিন্তু ওই নিষিক্তকরণের জন্য জলে আসে, তার জন্য এটা উত্তর হয়ে গেল ব্রায়োফাইট। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে কোন উদ্ভিদ গোষ্ঠীর দেহে প্রকৃত মূলের পরিবর্তে রাইজয়েড থাকে? ঠিক আছে, মূলটা না থেকে রাইজয়েড কাঠ থাকে। তাহলে অপশন এ বলেছে ব্রায়োফাইট, আচ্ছা, ব্রায়োফাইট। অপশন বি বলেছে টেরিডোফাইট। টেরিডোফাইটের কি হয়? টেরিডোফাইটের দেহে মূল কাণ্ড বিভেদিত এবং প্রকৃত মূল থাকে, তাই সেটা হবে না। ব্যক্তবীজী। ব্যক্তবীজী উদ্ভিদ মানে কি? একটু উন্নত ধরনের ব্যক্তবীজী, তাই না? সেখানে কি হয়? সুস্পর্শ মূলতন্ত্র থাকে, তাহলে সেটাও হবে না। আর গুপ্তবীজী কি? গুপ্তবীজীও একটা উন্নত, যেখানে তো মূল মানে স্পর্শ ভাবে থাকেই, সুস্পষ্ট, তাহলে সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দ্য ব্রায়োফাইট। কেননা ব্রায়োফাইটে কি হয় যে এদের দেহ মূল কাণ্ড পাতায় সুস্পষ্ট ভাবে বিভেদিত নয়, আর এদের কি হয়? প্রকৃত মূলের পরিবর্তে রাইজয়েড দেখা যায়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলা আবির্ভাব ঘটে? কার? তাহলে আমরা প্রথম প্রথম কার থেকে শুরু হয়? আমরা তো অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট এইভাবে তো আসবো। তাহলে কার প্রথম প্রথম সংবহন কলা দেখা যায়? ব্রায়োফাইট। ব্রায়োফাইটে কি হয়? সংবহন কলা কিন্তু অনুপস্থিত, তাই এটা হবে। থ্যালোফাইট। থ্যালোফাইট মানে কি? যার থ্যালাস বডি, মূল কাণ্ড পাতা বিভেদিত নয়, তাহলে সেটায় তো প্রথম সংবহন কলা হতে দেখা যাবেই না, অনুপস্থিত।
তারপর বলছে টেরিডোফাইট, তারপর বলছে ব্যাক্টোবিজি। ব্যাক্টোবিজি একটা উন্নত শ্রেণীর প্রাণী যার কিন্তু সংবহন করা থাকছে, কিন্তু এখানে বলেছে কোয়েশ্চেনটায় যে প্রথম কে, তাহলে প্রথম কিন্তু এই টেরিডোফাইট, যার যার মধ্যে এই জাইলেম ফ্লোয়েমের বা জাইলেম ফ্লোয়েমের যে কাজগুলো সেটা হতে দেখা যায়। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে কোন উদ্ভিদ গোষ্ঠীর বীজ নগ্ন প্রকৃতি বা নেকেড সিড কার? তাহলে অপশন এ বলেছে গুপ্তবীজি, অপশন বি বলেছে ব্যাক্টোবীজি, অপশন সি বলেছে টেরিডোফাইট, অপশন ডি বলেছে ব্রায়োফাইট। তাহলে গুপ্তবীজি, গুপ্তবীজি মানে কি? যার বীজটা গুপ্ত অবস্থায় থাকবে, তাহলে তো এটা একদমই হবে না, এলিমিনেট করছি। তারপর বলেছে যে ব্যাক্টোবীজি, আচ্ছা। তারপর বলেছে টেরিডোফাইট, টেরিডোফাইট কি? এদের কোনো বীজ হয় না, ঠিক আছে, তাই এটা আমরা এলিমিনেট করছি। তারপর বলেছে ব্রায়োফাইট, ব্রায়োফাইটও তাই, যে ব্রায়োফাইট এদেরও কোনো কিন্তু বীজ হয় না, এরা কি? অপুষ্পক উদ্ভিদ, তাহলে সেটাও আমরা এলিমিনেট করব। তাহলে কি হয়ে যাবে? আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ব্যাক্টোবীজি বা জিমনোস্পার্ম। ঠিক আছে, ব্যাক হিসেবে কি মনে রাখবো? জিমনোস্পার্ম, যা ব্যাক্টোবীজি উদ্ভিদের ডিম্বাশয় থাকে না, ফলে এদের ডিম্বকগুলি উন্মুক্ত থাকে এবং নিষিক্তকরণের পর নগ্ন বা অনাবৃত বীজে পরিণত হয়। যেমন পাইন বা সাইকাসের ক্ষেত্রে আমরা যদি পাইন গাছ দেখি বা সাইকাস গাছ দেখি, তাদের কিন্তু আমরা যখন দেখবো তাদের কিন্তু বীজটা নেকেড অবস্থায় থাকতে দেখা যায়। ক্লিয়ার? চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে উদ্ভিদ জগতের সবচেয়ে উন্নত ও প্রভাবশালী গোষ্ঠীটা কোনটা? সবচেয়ে উন্নত উদ্ভিদ মানে এই প্ল্যান্ট কিংডমের সবচেয়ে উন্নত আর প্রভাবশালী গোষ্ঠী কোনটা? তাহলে অপশন এ বলেছে গুপ্তবীজি, অপশন বি বলেছে ব্যাক্টোবীজি, অপশন সি বলেছে টেরিডোফাইট, নাকি অপশন ডি বলেছে ব্রায়োফাইট। কোনটা? তাহলে যে এই পাশ থেকে যদি যাই, তাহলে ব্রায়োফাইট, ব্রায়োফাইট তো উন্নত নয়, ও ব্রায়োফাইট কিন্তু অনুন্নত। তাই এটা কি হবে? এর দেহে তো মানে সংবহন কলাবিহীন একটা উদ্ভিদ, তাই এটা এলিমিনেট করছি প্রথমেই। তারপর বলেছে টেরিডোফাইট, টেরিডোফাইটও কি? এটা অপুষ্পক, এটা এটা অপুষ্পক কিন্তু সংবহন কলাযুক্ত, কিন্তু খুব খুব উন্নত কিন্তু নয়, তাই এলিমিনেট করছি। তারপর ব্যাক্টোবীজি, ব্যাক্টোবীজি কি? ব্যাক্টোবীজিও তাই, এটা কি লেটেস্ট উন্নত মানে চেয়েছে তো যে সবচেয়ে উন্নত মানে লেটেস্ট, যেটা মানে লাস্ট আর কি, প্ল্যান্টিংয়ের লাস্ট যে লেটেস্ট, সেটা তো ব্যাক্টোবীজি নয়, সেটাও এলিমিনেট করতে হবে। তাহলে কি হয়ে যাবে? গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, কারণ অ্যাঞ্জিওস্পার্ম এদের, এরা কি? এদের মূল কাণ্ড পাতায় বিভাজিত থাকে, ফুল ফল হয়, সবকিছুই থাকে, তার জন্য। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে কোনটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? কোনটা একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? আম, অপশন এ বলেছে আম, অপশন বি বলেছে ছোলা, অপশন সি বলেছে মটর, অপশন ডি বলেছে ভুট্টা। তাহলে প্রথমে আমরা দেখবো যে কোনগুলো দ্বিবীজপত্রী। দেখুন, আম, ছোলা, মটর সবগুলো দ্বিবীজপত্রী, তাই প্রথমে আমরা এলিমিনেট করে দিলাম। তাহলে কোনটা একবীজপত্রী? একবীজপত্রী আমাদের ভুট্টা, ভুট্টাটা আমাদের একবীজপত্রী। কারণ এদের হলো কি থাকে, এদের বীজে একটি মাত্র, এদের যে ভুট্টা তার বীজে একটি মাত্রই বীজপত্র থাকবে। আর এটা কি হবে? এটা গুচ্ছমূল এবং পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। মানে আমাদের একবীজপত্রী হওয়ার ক্রাইটেরিয়া কি ছিল? যে বীজ মানে বীজটা একটাই বীজপত্র থাকবে, পাতাটা সমান্তরাল হবে, গুচ্ছমূল হবে, সেটাই। তাহলে এই ভুট্টার কিন্তু সবগুলোই দেখা যায়, তার জন্যই তারা একবীজপত্রীর মধ্যে পড়ছে। আরো একবীজপত্রীর নাম আমরা একটু জেনে রাখি, যেমন ধান, নারকেল, গম, এগুলো কিন্তু কলা, এগুলো সবগুলোই একবীজপত্রী। তার পরের কোয়েশ্চেনে চলে আসি। বলেছে নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? তাহলে কোনটা হবে? অপশন এ বলেছে ধান, অপশন বি বলেছে গম, অপশন সি বলেছে ছোলা, অপশন ডি বলেছে নারকেল। তাহলে কোনটা দ্বিবীজপত্রীর উদাহরণ? তাহলে এর মধ্যে আহ হলো দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রী কোনগুলো? আগেই কোয়েশ্চেনে জেনেছিলাম। ধান কি? ধান হলো একবীজপত্রী, এলিমিনেট করছি। গমও একবীজপত্রী, নারকেলও একবীজপত্রী। তাহলে আমাদের দ্বিবীজপত্রী কি হয়ে যাবে? এই ছোলা, ছোলাটা হলো একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। এটি এর বীজে দুটি বীজপত্র থাকে। আর এটা কি হয়? এদের পাতার বিন্যাসটা কেমন হয়? এদের পাতার বিন্যাসটা জালিকাকার হয়, ঠিক আছে। আর এটার স্থানিক মূল দেখতে পাওয়া যায় ছোলাতে, তাই এটা আমরা দ্বিবীজপত্রী বলি। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন বলেছে উদ্ভিদ মূলের প্রধান কাজটা কি? উদ্ভিদ মূল কি করে?
তাহলে ফার্স্ট বলেছে খাদ্য তৈরি করে। আচ্ছা খাদ্য তৈরি কে করে? খাদ্য তৈরি তো পাতা করে, তাহলে এটা প্রথমেই হবে না, এলিমিনেট করছি। তারপর বলেছে জল ও খনিজ লবণ শোষণ করে, তারপর বংশ বিস্তার করা নাকি ফুল ধারণ করা। তাহলে এই যে ফুল ধারণ করা, এই ফুল ধারণ করার মানে এটা তো মূলের কাজ নয়, তাহলে এটা প্রথমে এলিমিনেট করছি। ফুল কোথায় হবে, মানে একটা কাণ্ডের গা থেকে হবে, তাহলে এটার মূলের কাজ নয়। বংশ বিস্তার করাও হবে না, বংশ বিস্তার করাও হবে না, তাই না? তাহলে কি হয়ে যাবে, মূলের কাজ জল ও খনিজ লবণ শোষণ করা। তাহলে আমরা আরো একটু বেশি জেনে রাখতে কি জন্য জেনে রাখতে পারি যে উদ্ভিদ কি করে, আমাদের মূল মাটির সাথে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে এবং জল ও জলদ্রবিত খনিজ লবণকে মানে পাতায় পৌঁছে দিতে সাহায্য করে, এটাই হলো মূলের কাজ। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে বটের ঝুড়ি কি ধরনের মূলের উদাহরণ? এই যে বটের ঝুড়ি এটা কি ধরনের মূল? অপশন এ বলেছে স্থানিক মূল, অপশন বি বলেছে অস্থানিক মূল, অপশন সি বলেছে গুচ্ছমূল, না অপশন ডি বলেছে যে কন্দালু মূল। তাহলে কোনটা? তাহলে অপশন এ স্থানিক মূল। স্থানিক মূল তাহলে বটের ঝুড়ি স্থানিক মূল কার? স্থানিক মূল আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, সেটা কি করে ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়, তাহলে সেটা হবে না। তারপর বলেছে গুচ্ছমূল। গুচ্ছমূল কাদের দেখা যায়? মূলটা গুচ্ছাকৃত, ঠিক আছে, যেমন ধান গম এদের দেখা যায় গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদে, তাহলে সেটাও হবে না, কারণ বটের ঝুড়ি তো তার মধ্যে পড়ছে না। তারপর কন্দালো মূল, কন্দালো মূলও হবে না। কন্দালো মূল মানে কি, যেটা মিষ্টি আলু, ঠিক আছে, সঞ্চয় খাদ্য সঞ্চয় পার্ট। কিন্তু বটের ঝুড়িটা কি করে? বটের ঝুড়ি হলো একটা অস্থানিক মূলের এক্সাম্পল হিসেবে আমরা ধরবো, মানে যেখান থেকে কি হয়, যে অস্থানিক মূলটা যেটা আমাদের ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে উৎপন্ন হয়, বটের ঝুড়ি কাণ্ডের শাখা থেকে উৎপন্ন হয়ে মাটির দিকে নামে এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, তাই এটি এক প্রকার রূপান্তরিত অস্থানিক মূল। ঠিক আছে, তাহলে এই বটের ঝুড়িটা একটা রূপান্তরিত অস্থানিক মূল, যেটা ভ্রূণমূল থেকে না উৎপন্ন হয়ে অন্য কোনো অংশ থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। আপনারা একটু মন দিয়ে শুনুন, শুনলেই মনে থাকবে আমার সাথে সাথে। তারপরে কোয়েশ্চেন বলেছে যে আলু, আলু উদ্ভিদের কোন অংশে রূপান্তরিত রূপ? আলুটা যেটা খাই আমরা সেটা কোন অংশে রূপান্তরিত রূপ? তাহলে এই অপশন এ বলেছে মূল, অপশন বি বলেছে কাণ্ড, অপশন সি বলেছে পাতা, না অপশন ডি বলেছে ফল। তাহলে মূল, তাহলে মিষ্টি আলু বা রাঙা আলু সেটা হলো আমাদের মানে মূলের মানে রূপান্তরিত অংশ বা অবস্থানিক মূল। কিন্তু এমনি কিন্তু কোয়েশ্চেনটা চেয়েছে এমনি আলু, তাহলে এমনি আলু কিন্তু মূলের রূপান্তরিত নয়, তাই সেটা মূলটাকে আমরা এলিমিনেট করলাম। তারপর বলেছে পাতা, পাতা, পাতাও তো আলু তো পাতা হবে না, পাতা রূপান্তর নয়, তো এটাও এলিমিনেট করছি। তারপর বলেছে ফল, ফল মানে নিষিক্ত ডিম্বাশয়ের ফলে যেটা উৎপন্ন হয়, তো এখানে তো আলু তো সেটা ফলের নয়, তাহলে কি হয়ে যাবে, আলু হলো কাণ্ডের, মানে আলুটা হলো কাণ্ডের রূপান্তর, ঠিক আছে, মানে কাণ্ডটা রূপান্তরিত হয়ে আলুতে পরিণত হয়। সেটাই বলেছে আলু হলো আমাদের কি, মানে উদ্ভিদের একটা খাদ্য সঞ্চয়কারী অঙ্গ যেটা কাণ্ডের রূপান্তর। একে সেটাই বলেছে, একে আরো কি বলা হয়, টিউবারও বলা হয়ে থাকে। এই আলুর গায়ে থাকা চোখগুলি আসলে কাণ্ডের পর্ব এবং তাতে থাকা কাক্ষিক মুকুল থেকে নতুন গাছ জন্মায়। দেখবেন অনেক সময় আলুটা আনলে ওই যে সাদা সাদা যে মানে আলুর গায়ে না, এই মানে আলুর গায়ে এরকম সাদা সাদা এরকম 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 সাদা সাদা হয় আর কি, সেই সাদা সাদা গুলো কি বলুন তো, চোখ মানে কাণ্ডের পর্ব, ঠিক আছে। তো সেটা, আর এবং তাতে থাকা কাক্ষিক মুকুল অনেক সময় দেখবেন ওই ওইখান থেকে না এরকম মুকুল হতে দেখা যায়, এই জন্য আলুটা আবার যদি মাটিতে পুঁতে দেওয়া হয় সেখান থেকে আবার গাছ, আলুর গাছ তৈরি হয়ে যায়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে উদ্ভিদের কোন অঙ্গ সালোক সংশ্লেষ এবং বাষ্পমোচনের প্রধান অংশ? তাহলে এটা তো আর অপশনে গেলে আমরা বুঝতেই পারছেন সালোক সংশ্লেষ আর বাষ্পমোচন কার কার থেকে হবে। এটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাতা। কেন পাতার পাতা কি, পাতা হলো উদ্ভিদের রান্নাঘর, তার জন্যই একে কি বলবো যে এরা সালোক সংশ্লেষ করতে পারে। আর এর মধ্যে এর মধ্যে যদি পত্ররন্ধ্রও থাকে পাতার মধ্যে, যেহেতু একটা পাতা, সেই পাতার মধ্যে কি হয়, আলোর আলোর উপস্থিতিতে সে সালোক সংশ্লেষও করবে, আবার বাষ্পমোচন এর মধ্যে পত্ররন্ধ্রের মানে রন্ধ্র থাকে, সে কার্বন ডাইঅক্সাইড O2 আর CO2 কি করবে,
এক্সচেঞ্জ আর দেওয়া নেওয়া করবে, এটাই কারণ। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে উদ্ভিদের পাতা বা বায়বীয় অঙ্গ থেকে জল বাষ্প আকারে নির্গত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? যে উদ্ভিদের পাতা বা যে বায়বীয় অঙ্গ সেখান থেকে আমাদের জল বাষ্প আকারে নির্গত হবে কি বলবো? শ্বসন। অপশন এ বলেছে শ্বসন, অপশন বি বলেছে বাষ্পমোচন, অপশন সি বলেছে সালোকসংশ্লেষণ, অপশন ডি বলেছে অভিস্রবণ। তাহলে কোনটা হবে? শ্বসন। শ্বসনের ফলে কি হয়? খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়, তাহলে এটা হবে না। তারপর বলেছে বাষ্পমোচন। আচ্ছা, তারপর বলেছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ এটাও হবে না, কারণ এটা খাদ্য তৈরির একটা প্রক্রিয়া, তার জন্য। আর অভিস্রবণ, অভিস্রবণ হলো যেটা, এই অভিস্রবণ এটা হবে না, কারণ এটা তো বলেছে যে জল বাষ্প আকারে কিসের মাধ্যমে নির্গত হয়। অভিস্রবণ প্রক্রিয়ার কি জল মানে ভেতরে যায়, যেই অর্ধবেদ্য পদার্থের মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বে ছড়িয়ে পড়ছে সেই বিষয়টা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাতে উদ্ভিদের মূল মানে উদ্ভিদ তার মূল দ্বারা শোষিত জল অতিরিক্ত অংশ কি করে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প আকারে পরিবেশে ত্যাগ করে। এটি উদ্ভিদের রসের উৎসটা বজায় রাখতে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে ফুলের কোন দুটি স্তবক সরাসরি জননে অংশ নেয়, মানে রিপ্রোডাকশনে কে অংশ নেবে? অপশন এ বলেছে দ্বিতীয় দলমন্ডল, অপশন বি বলেছে পুংস্তাবক না স্ত্রীস্তাবক, অপশন সি বলেছে দ্বিতীয় পুংস্তাবক, আর অপশন ডি বলেছে দলমন্ডল ও স্ত্রীস্তাবক। তাহলে কোনটা হবে? এই যে বৃতি আর দলমন্ডল, এটা কি করে? এই বৃতি ও দলমন্ডল সহায়ক অঙ্গ হিসেবে কাজ করছে, তাহলে এটা প্রথমেই হবে না। তারপর বলেছে পুংস্তাবক ও স্ত্রীস্তাবক। আচ্ছা, তারপর বলেছে বৃতি ও পুংস্তাবক। বৃতি ও পুংস্তাবক এটাও হবে না, কারণ বৃতি কি সহায়ক হিসেবে কাজ করছে। দলমন্ডল আর স্ত্রীস্তাবক এটাও হবে না, সহায়ক স্তাবক। তাহলে কি হয়ে যাবে? এই পুংস্তাবক আর স্ত্রীস্তাবক, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কারণ হলো আমাদের এই যে পুংস্তাবক বা অ্যান্ডোয়েশিয়াম ইংলিশে যাকে বলা হয় অ্যান্ডোয়েশিয়াম, এটা পুংগ্যামেট বা পরাগরেণু। আর এই স্ত্রীস্তাবক বা গাইনোসিয়াম যেটা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপাদন করতে সাহায্য করে। তাহলে আমাদের এই পুংস্তাবক থেকে পুংগ্যামেট উৎপন্ন হবে, স্ত্রী স্তাবক থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। এই দুটি স্তাবক সরাসরি কি করে? আমাদের নিষেকে অংশ নেয়, এর ফলে আমাদের বীজ ও ফল গঠন হয়। এরা প্রয়োজনীয়, এটা কি নিষেকের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পার্ট। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে, মানে পরাগধানী থেকে পরাগরেণুর গর্ভমুণ্ড যেটা, তাতে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? আচ্ছা, নিষেক বলবো, পরাগায়ন বলবো, বাষ্পমোচন বলবো, নাকি অঙ্কুরোদ্গম বলবো? কি বলবো? অঙ্কুরোদ্গমটা কি বা জার্মিনেশন, মানে অনুকূল পরিবেশে যে কোনো মানে অনুকূল পরিবেশে বীজ যখন কি হবে, বীজ থেকে যখন চারা উৎপন্ন হবে তাকে বলছি অঙ্কুরোদ্গম। তাহলে এটা নয়, কেননা কোয়েশ্চেনটা চেয়েছে কি পরাগধানী থেকে পরাগরেণু। বাষ্পমোচন মানে কি? পাতার পত্ররন্ধ্র থেকে এই যে বেরিয়ে যাচ্ছে সেইটা জলটা বাষ্প আকারে, সেটাও এলিমিনেট হয়ে যাবে। তারপর বলছে নিষেক। নিষেক কি? নিষেক হলো পরাগায়ন হয়, তারপরে যে পুংগ্যামেট আর স্ত্রী যেটা মিলিত হয় তার মিলনকে, স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলছে। তাহলে এটা হবে না, কেননা নিষেক তো পরের স্টেজ, আগের স্টেজটা কি পরাগায়ন। তাহলে এটাই হয়ে যাবে পরাগায়ন বা পলিনেশন ইজ দ্য রাইট অ্যান্সার। বিকজ যে এইটি হলো সপুষ্পক উদ্ভিদের যৌনজনের প্রথম ধাপ। এটি কি করে? পুংস্তাবকের পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হতে সাহায্য করে। এই যে সাহায্যটা সে কি করে, মানে যখন বাতাস দিল, ঠিক আছে, এই যে মিলটা কি করে হবে, এই স্থানান্তরটা কিভাবে হতে পারে? কোনো পাখির মাধ্যমে হতে পারে, বা হাওয়ার মানে হাওয়া দিল, হাওয়া দিয়ে স্থানান্তর হতে পারে, এইভাবে হতে পারে। আশা করছি ক্লিয়ার। এবার চলে আসে নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিষিক্তকরণের পর উদ্ভিদের ডিম্বাশয় কিসে পরিণত হয়? এই যে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলে এই যে করে যে নিষিক্তকরণটা হলো, এই নিষিক্তকরণের পরে যে ডিম্বাশয়টা ওভারিটা সেটা কিসে পরিণত হবে? তাহলে এটা অপশন এ বলেছে বীজ, অপশন বি বলেছে ফল, অপশন সি বলেছে ভ্রূণ, না অপশন ডি বলেছে শস্য।
এই যে বীজ বা সিড, এটা কি, যে এটা হলো নিষিক্ত ডিম্বক বীজে পরিণত হয়, এটা হবে না। নিষিক্ত একটা ডিম্বক যখন পরিণত হয় তখন বীজ বলছে তাকে, আমাদের তো চেয়েছে ডিম্বাশয়, তাহলে অপশন এটা হবে না। তারপর বলছে ফল, ফল আচ্ছা, তারপর বলছে ভ্রূণ বা এমব্রায়ো, এমব্রায়োটা কি নিষিক্ত ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে, এটাও হবে না। আর শস্য বা এন্ডোস্পার্ম, এটা কি একটা টিপল ফিউশনের ফলে উৎপন্ন শস্য, সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে, আমাদের উদ্ভিদের ডিম্বাশয়টা কিসে পরিণত হয়, ফলে, ওভারিটা ফলে পরিণত হয়ে যায়। ব্যাখ্যা হিসেবে আমরা কি মনে রাখবো, যে বীজে উদ্ভিদের নিষিক্তকরণের পর স্ত্রী স্তাবকের স্ত্রী যেই পর্বটা থাকছে সেটা গর্ভাশয় বা ডিম্বাশয় পরিপুষ্ট ও রূপান্তরিত হয়ে আমাদের ফলে পরিণত হয়। এই ফলের প্রাচীরটিকে ডিম্বাশয়ের প্রাচীর থেকে তৈরি করা হয়। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোষের কোন অঙ্গত হয়। এটা অপশনও দেখা লাগবে না, বলুন কোন কিসে হয়। তাও একটু দেখে নিন অপশনটা। বলেছে অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি বলেছে রাইবোসোম, অপশন সি বলেছে ক্লোরোপ্লাস্ট, অপশন ডি বলেছে নিউক্লিয়াস। তাহলে এটা কি হয়ে যাবে, ক্লোরোপ্লাস্ট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অন্যগুলো কেন হবে না, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, তাই এলিমিনেট করতে হবে। তারপর রাইবোসোম, যেখানে প্রোটিন সংশ্লেষ হয়, এলিমিনেট করব। নিউক্লিয়াস, যেখানে কি হয়, যে কোষের মস্তিষ্ক, সেটাও হবে না। তাহলে সার সংশ্লেষ ওটা হয় আমাদের ক্লোরোপ্লাস্টে গ্রানা স্টোমা নামক অঞ্চলে, গ্রানা অংশের আলোক দশায় হয় আর কি এই সার সংশ্লেষ প্রক্রিয়াটা। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। বলেছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় আহ প্রধান রঞ্জক কোনটি। এই 71 কিছু নয়, তাহলে প্রয়োজনীয় আপনার এই রঞ্জক কোনটা হয়ে যাবে, জ্যান্থোফিল, ক্যারোটিন, ক্লোরোফিল না ফাইটোবিন। তাহলে সালোক সংশ্লেষের জন্য কি হবে, সালোক সংশ্লেষের জন্য জ্যান্থোফিল। জ্যান্থোফিল মানে কি, হলুদ রঞ্জক, ঠিক আছে। তাহলে তো এটা সালোক সংশ্লেষের জন্য হবে না, সালোক সংশ্লেষের জন্য কি সবুজ, তাই না। তাহলে জ্যান্থোফিলটাকে প্রথমে এলিমিনেট করছি। তারপর বলেছে ক্যারোটিন, ক্যারোটিন কি, ক্যারোটিন একটা সহায়ক রঞ্জক হিসেবে কাজ করছে, তাহলে সেটাও হবে না। কারণ আমাদের প্রধান রঞ্জক বলেছে, তাই না। ফাইকোবিলিন, ফাইকোবিলিনও হবে না। এটা কি হয়ে যাবে, ক্লোরোফিল। কারণ আমাদের ক্লোরোফিল হলো সালোক সংশ্লেষের জন্য প্রধান রঞ্জক, যেটা আমাদের সূর্যালোক শোষণ করে আমাদের উদ্ভিদের খাদ্য তৈরি করতে সাহায্য করে। চলো আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়, সালোক সংশ্লেষের প্রক্রিয়া তাতে কোন গ্যাস নির্গত হয়। তো সবাই আমরা জানি কি হবে, অপশন দেখা লাগবে না আশা করি। আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই অক্সিজেন নির্গত হয়, আর আমরা কি করি, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি। এটাই ছিল সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। তারপর কোয়েশ্চেন বলেছে যে ক্লোরোফিল অণুর কেন্দ্রে কোন খনিজ মৌল উপস্থিত থাকে। আমি এটা থিওরি পার্ট পড়ানোর সময় কিন্তু বলেছিলাম, যারা দেখেছেন তারা বলুন। তাও আমি অপশনটা বলছি, যে অপশন এ বলেছে লোহা, অপশন বি বলেছে ম্যাগনেসিয়াম, অপশন সি বলেছে ক্যালসিয়াম, না অপশন ডি বলেছে পটাশিয়াম। তাহলে কোনটা হবে, তো এখানে হবে হলো যেটা, যে লৌহ, মানে কোনটা হবে না। তো হবে না গুলো আগে একটু দেখে নিই। লৌহ বা হিমোগ্লোবিন, ক্লোরোফিলের মাঝখানে কি হিমোগ্লোবিন থাকবে, থাকবে না, তাই প্রথমে আমরা এলিমিনেট করছি। তারপর কি বলেছে, ক্যালসিয়াম, একটা ক্লোরোফিল যেটা আমাদের পাতায় খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, সেখানে কি ক্যালসিয়াম থাকবে, সেটা থাকবে না। ক্যালসিয়াম কোথায় থাকবে, আমাদের কোষ প্রাচীরের গঠনে সাহায্য করে, তাই না, সেখানে থাকবে। এই ক্লোরোফিলের মধ্যে থাকবে না। পটাশিয়াম, পটাশিয়ামটাও কি করে, আমাদের পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়াটাকে, পত্ররন্ধ্র তার খোলা বা বন্ধ হওয়াটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তাহলে এই ক্লোরোফিলের মধ্যে থাকবে না, তাহলে ক্লোরোফিলের মধ্যে কে থাকবে, এই ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম বা পোরফাইরিন রিং থাকবে, যেটা কি করে, আমাদের ম্যাগনেসিয়ামের অভাব ঘটলে ক্লোরোফিলের সংশ্লেষ ব্যাহত করে, উদ্ভিদের পাতায় ক্লোরোসিস দেখা যায়। ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে বাষ্পমোচনের হার পরিমাপক যন্ত্রের নাম কি। বাষ্পমোচন যে হয় তার হার পরিমাপক যন্ত্রটার নাম কি।
অপশন এ বলেছে হাইগ্রোমিটার, অপশন বি বলেছে পটোমিটার, অপশন সি বলেছে থার্মোমিটার, না অপশন ডি বলেছে ব্যারোমিটার। হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার কি বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র, তাহলে এটা হবে না। থার্মোমিটার কি, থার্মোমিটার হলো তাপমাত্রা মাপার পরিমাপক যন্ত্র, তাহলে সেটাও হবে না। তারপর বলেছে ব্যারোমিটার, ব্যারোমিটারটা কি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপার যন্ত্র, তাহলে সেটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার ইজ না পটোমিটার। পটোমিটার হলো আমাদের বাষ্পমোচনের মানে যেই বাষ্পমোচনের পরিমাপক যন্ত্র। ক্লিয়ার? চলো আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে উদ্ভিদের ট্রপিক চলনে নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? উদ্ভিদের যে ট্রপিক চলন হয় মানে আলোর দিকে যায় একটা উদ্ভিদ, মানে ধরুন একটা অন্ধকার ঘরে যদি একটা গাছকে রাখা হয়, সেই গাছটা না সেই অন্ধকার ঘরের মধ্যে এক মানে আলো কি আলো স্ক্যাটার্ড, মানে সব জায়গায় মানে সব জায়গায় একটু ফাঁকা হলেও তার মধ্যে কেউ ঢুকে পড়ে। তো একটা ঘরে অন্ধকার হলেও একটু একটু ফাঁকা কোথাও পেলে তার মধ্যে তো আলো ঢুকে আসে। একটা গাছ কিন্তু এই যে আলোর দিকে যাচ্ছে সেটা তাই টপিক চলো, তাহলে এটা কে কে করছে, সেটা হলো আমাদের এই অপশন এ অক্সিন, অপশন বি জিববারেলিন, না অপশন সি সাইটোকাইনিন, না অপশন ডি ইথিলিন, কে করবে? তাহলে ইথিলিন, ইথিলিন কি করে, আমাদের ইথিলিন আমাদের উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে, তাহলে এটাও হবে না, টপিক চলনের এর পার্ট নয়। সাইটোকাইনিন, সাইটোকাইনিন যেটা আমাদের কোষ বিভাজনে সাহায্য করবে, তাহলে এটাও পার্ট নয়। জিব্বারেলিন, জিব্বারেলিন কি করবে, আমাদের উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করবে, তাহলে সেটাও হবে না। কি হয়ে যাবে, অ্যান্সার ইজ দা অক্সিন। অক্সিন আমাদের কি করবে, অক্সিন হরমোন আমাদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এটি কাণ্ডের অগ্রভাগে আলোকোষের বিপরীত দিকে বেশি জমা হয়, কোষের বৃদ্ধি ত্বরান্বিত করে, ফলে কাণ্ড আলোক দিকে বেঁকে যায়। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। চলে যায় নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা বা ঘটায় কোন হরমোন, অগ্রস্ত প্রকটতা বা অ্যাপিকাল ডমিনেন্স, ঠিক আছে, অ্যাপিকাল ডমিনেন্স কে করছে? তাহলে অপশন এ বলেছে জিব্বারেলিন, অপশন বি বলেছে অক্সিন, অপশন সি বলেছে ইথিলিন, না অপশন ডি বলেছে অ্যাবসিসিক অ্যাসিড, তাহলে কে? তাহলে জিব্বারেলিন, জিব্বারেলিন কি করে, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, তো এটা আমরা এলিমিনেট করব। তারপর কি বলেছে অক্সিন, আচ্ছা তারপর কি বলেছে ইথিলিন, ইথিলিন আমাদের কি করে, ফল পাকাতে বা বার্ধক্য নিয়ন্ত্রণে ত্বরান্বিত করতে সাহায্য করে, তাহলে এটাও হবে না। তারপর কি বলেছে অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিডও কি করে, আমাদের বৃদ্ধি বৃদ্ধি প্রতিরোধক হরমোন বা পত্রমোচন ঘটায়, তাহলে সেটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অগ্রস্ত প্রকটতা বা অ্যাপিকাল ডমিনেন্স আমাদের অক্সিন হেল্প করে, ঠিক আছে। ব্যাখ্যা হিসেবে আমরা কি মনে রাখবো, যে অক্সিন উদ্ভিদের অগ্রমুকুলে উৎপন্ন হয় এবং নিচের দিকে পার্শ্ব মুকুলের বৃদ্ধিকে বাধা দেয়, এই ঘটনাকে অগ্রস্ত প্রকটতা বলছি। ফলে উদ্ভিদ শাখা পোশাকা বিভক্ত না হয়ে লম্বায় বৃদ্ধি পায়। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে কোন হরমোন বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে, মানে একটা বীজ তার যে ডরমেন্ট ফেজ ডরমেন্সি ভাঙতে সাহায্য করছে কে? অপশন এ বলেছে অ্যাবসিসিক অ্যাসিড, অপশন বি বলেছে জিব্বারেলিন, অপশন সি বলেছে অক্সিন, অপশন ডি বলেছে ইথিলিন, তাহলে কে সাহায্য করবে? তাহলে অপশন এ অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড বীজের সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করে, ভাঙতে নয়, মানে সেই বীজটা যাতে ডরমেন্ট ফেজেই থাকে সেই অবস্থাটা বজায় রাখতে কে সাহায্য করে, আমাদের অ্যাবসিসিক অ্যাসিড। তাই আমরা এটা এলিমিনেট করছি, কেননা আমাদের কোয়েশ্চেনটা চেয়েছে সুপ্তাবস্থা, সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কি, জিব্বারেলিন। আচ্ছা তারপর বলেছে অক্সিন, অক্সিন কি, অক্সিন আমাদের বৃদ্ধি বা টপিক চলনে সাহায্য করে, তাহলে সেটা হবে না। আর ইথিলিন কি, ইথিলিন হলো একটা গ্যাসীয় হরমোন যেটা আমাদের ফল পাকাতে সাহায্য করে, তাহলে সেটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার ইজ দা জিব্বারেলিন, জিব্বারেলিন যেটা কিনা আমাদের ডরমেন্ট ফেজকে ভাঙতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজনের উদ্দীপনা যোগায় এবং বার্ধক্যটাকে বিলম্বিত করছে, উদ্দীপিত করছে, আর বার্ধক্য হতে বিলম্ব মানে বার্ধক্যটাকে আটকাচ্ছে কে? অপশন এ বলেছে অক্সিন, অপশন বি বলেছে ইথিলিন, অপশন সি বলেছে সাইটোকাইনিন, অপশন ডি বলেছে অ্যাবসিসিক অ্যাসিড, তাহলে আমাদের অক্সিন কি করে, অক্সিন আমাদের কোষের সম্প্রসারণে মানে সেটা কতটা বৃদ্ধি পাবে সেটাতে সাহায্য করছে, তাহলে এটা প্রথমেই আমরা এলিমিনেট করব। তারপর কি বলেছে ইথিলিন, ইথিলিন কি করে, আমাদের ফল পাকাতে সাহায্য করছে, তাহলে সেটাও হবে না, এলিমিনেট করছি।
তারপর আমাদের কি বলেছে যে সাইটোকাইনিন। আচ্ছা, অপশন ডি কি বলেছে যে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড কি করে আমাদের বৃদ্ধিটাকে প্রতিরোধ করে আর বার্ধক্য ত্বরান্বিত করে, তাহলে সেটাও হবে না। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার ইজ দা সাইটোকাইনিন। সাইটোকাইনিন যেটা কি করে আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াকে উদ্দীপিত করে, এর ফলে কি হয় মানে এটা দ্রুত বৃদ্ধি ঘটে, ক্লোরোফিলকে দ্রুত নষ্ট হওয়ার থেকে রক্ষা করে, আর ফুলের পাতা ও ফুলের মানে বার্ধক্যটাকে বিলম্বিত করতে সাহায্য করে। এটাকে থিওরি পড়াশোনায় বলেছিলাম, এই এই যে এটাকে রিচম্যান লং এফেক্ট নামেও পরিচিত। নেক্সট কোয়েশ্চেন বলেছে উদ্ভিদের স্ট্রেস হরমোন, উদ্ভিদের যে স্ট্রেস হরমোনের এই উদ্ভিদের স্ট্রেস হরমোন কি নামে পরিচিত? তাহলে স্ট্রেস হরমোন অক্সিন, অপশন এ অক্সিন, অপশন বি জিব্বারেলিন, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি অ্যাবসিসিক অ্যাসিড। কি নামে পরিচিত? তাহলে অক্সিন। অক্সিন কি করে? অক্সিন হলো বৃদ্ধি সহায়ক হরমোন, তাহলে এটা হবে না। অপশন বি কি? অপশন বি হলো এটাও বৃদ্ধি সহায়ক হরমোন, সেটাও হবে না। স্ট্রেস হরমোন বলেছে তো। সাইটোকাইনিন এটাও কি করে? বৃদ্ধি সহায়ক ও বার্ধক্যটাকে আমাদের বিলম্বিত করছে, সেটাও হবে না। তাহলে কি স্ট্রেস হরমোন? আমরা অ্যাবসিসিক অ্যাসিড কে বলবো, কারণ অ্যাবসিসিক অ্যাসিড আমাদের প্রতিকূল পরিবেশে সাথে মানিয়ে নিতে সাহায্য করে, আর খরা জলের অভাব দেখা দিলে এই হরমোন দ্রুত পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, যাতে বাষ্পমোচন হ্রাস পায় ও জল সংরক্ষিত হয়। কি আমরা স্ট্রেস হরমোন বলবো। স্ট্রেস হরমোন যেমন আমাদের কি আমাদের প্রাণীদেহ যেমন কি স্ট্রেস হরমোন বা মানে স্ট্রেস হরমোন নয়, মানে দুটো আপাতকালীন হরমোন যেটা আছে, যেটা অ্যাড্রিনালিন, মানে ইনস্ট্যান্ট আমরা যখন রেগে যাই বা হুটহাট করে রিয়াক্ট করি সেটা আমাদের অ্যাড্রিনালিন হরমোনটা কন্ট্রোল করে। তেমন উদ্ভিদ দেহ এই অ্যাবসিসিক অ্যাসিড যেটা একটা যে প্রতিকূল পরিবেশকে কি করে সে মানিয়ে নিতে পারবে সেটাতে সাহায্য করে। আশা করি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে নিচের কোনটি একটি গ্যাসীয় উপাদান? কোনটা একটা গ্যাসীয় উপাদান? তাহলে এ বলেছে অক্সিন, বি বলেছে সাইটোকাইনিন, সি বলেছে জিব্বারেলিন, আর ডি বলেছে ইথিলিন। কোনটা? তাহলে অক্সিন, অক্সিন তো অক্সিন, জিব্বারেলিন আর সাইটোকাইনিন এই তিনটেই গ্যাসীয় নয়, এই এলিমিনেট করছি। ইথিলিনটা হলো একটা গ্যাসীয় হরমোন। ঠিক আছে, ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে ফল পাকাতে সাহায্যকারী করে কোন হরমোন? ফলটাকে পাকাতে সাহায্য করে কি? অপশন এ বলেছে ইথিলিন, অপশন বি বলেছে অক্সিন, অপশন সি বলেছে অ্যাবসিসিক অ্যাসিড, না অপশন ডি বলেছে সাইটোকাইনিন। তাহলে অক্সিন এই সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন আমাদের ফলের বৃদ্ধি ও পার্থক্যটাকে বিলম্বিত করছে, তাহলে এটা হবে না। অ্যাবসিসিক অ্যাসিড কি করছে? ফল পাকাতে ইথিলিনের সহায়ক ভূমিকা নিচ্ছে, ইথিলিনের সাথে সহায়ককারী হিসেবে ভূমিকা গ্রহণ করছে, সেটাও হবে না। তা মানে অ্যাবসিসিক অ্যাসিড হলো সহায়ককারী হিসেবে কাজ করছে, মানে মেইন ফাংশন কিন্তু ফল পাকানোর অ্যাবসিসিকে আমরা দেব না। তারপর অক্সিনটা কি? অক্সিন আমাদের তো বৃদ্ধিতে সাহায্য করছে না, হবে না। তাহলে কি হয়ে যাবে? ইথিলিন। ইথিলিন আমাদের প্রধান, যেটা উদ্ভিদের ক্ষেত্রে ফল পাকানোর ক্ষেত্রে প্রধান হরমোন হিসেবে আমরা ইথিলিনকে ব্যবহার করব। ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে কলার কোষগুলি ক্রমাগত বিভাজনে সক্ষম, যে কলার কোষগুলো ক্রমাগত সেল ডিভাইড হয় তাকে আমরা কি বলি? অপশন এ বলেছে স্থায়ী কলা, অপশন বি বলেছে ভাজক কলা, অপশন সি বলেছে জাইলেম কলা, না অপশন ডি বলেছে ফ্লোয়েম কলা। আচ্ছা, ফ্লোয়েম কলা, এটা ফ্লোয়েম কলা কি হবে? খাদ্য পরিবহন হবে, তাহলে সেটা তো হবে না। তারপর জাইলেম কলা যেখানে কি জল পরিবহন করে, সেটাও হবে না। তারপর কি বলেছে? ভাজক কলা। আচ্ছা, তারপর কি বলেছে? স্থায়ী কলা। স্থায়ী কলা, স্থায়ী কলাতে কি হবে? এটা বিভাজনে অক্ষম, এটা হবে না। তাহলে কোনটা বিভাজনে সক্ষম? একমাত্র ভাজক কলা বিভাজনে সক্ষম। ভাজক কলা ক্রমাগত বিভাজিত হয়, হয়ে নতুন কোষ সৃষ্টি করে, এই কলায় উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, তার জন্য। ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে উদ্ভিদ দেহে জল ও খনিজ লবণ পরিবহন করে কলা কোনটা? অপশন একটু দেখে নিন। অপশন এ বলেছে ফ্লোয়েম, অপশন বি বলেছে জাইলেম, অপশন সি বলেছে প্যারেনকাইমা, না অপশন ডি বলেছে ফ্লোরেনকাইমা। আপনারা ভাবুন কি হতে পারে, থিওরি পার্টে পড়ানো হয়েছিল। আহ তো এই যে কোলেনকাইমা, কোলেনকাইমাটা কি? কোলেনকাইমা হলো একটা সরল কলা, এটি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, তাহলে এটা হবেই না কোলেনকাইমা। কারণ কোয়েশ্চেনে যে জল ও খনিজ লবণ পরিবহন করছে কি? প্যারেনকাইমা। প্যারেনকাইমাও কি করে? প্যারেনকাইমা আমাদের খাদ্য সঞ্চয় ও সার সংশ্লেষে সাহায্য করে, সেটাও হবে না। তারপর ফ্লোয়েম, ফ্লোয়েম আমাদের খাদ্য পরিবহনে সাহায্য করে, মানে খাদ্য পাতায়
মানে পৌঁছে দিতে সাহায্য করে, সেটা হবে না। তাহলে জল ও খনিজ লবণ কে সাহায্য করছে? জাইলেম। জাইলেম ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলে আসে নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে উদ্ভিদ দেহে পাতায় উৎপন্ন খাদ্য পরিবহনকারী কলা কোনটি? সেটা কি হবে? তাহলে অপশন বলেছে জাইলেম, ফ্লোয়েম, ফ্লোরেনকাইমা আর ভাজক কলা। আমাদের ভাজক কলা কি? ভাজক কলা হলো আমাদের একটা বিভাজনকারী অঙ্গ, যেটা আমাদের কোষ বৃদ্ধি ঘটাতে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। তাহলে এটা হবে না। তারপর কি বলেছে? স্ক্লেনকাইমা। স্ক্লেনকাইমাও কি? স্ক্লেনকাইমা একটা সরল স্থায়ী কলার একটা অংশ, যেটা আমাদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। সেটাও হবে না, কারণ কোয়েশ্চেনটা চেয়েছে পাতায় উৎপন্ন খাদ্য পরিবহন করে কে। তারপর কি বলেছে? ফ্লোয়েম, আর তারপর বলেছে জাইলেম। জাইলেম কি করে? জল পরিবহনে সাহায্য করে, তাই সেটা হবে না। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার ইজ দ্য ফ্লোয়েম, বিকজ আমরা ফ্লোয়েম আমাদের মানে পাতায় খাদ্য পরিবহন হতে সাহায্য করে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। জাইলেম কলার প্রধান পরিবহনকারী মৃত উপাদান কোনটা? তাহলে অপশন এ বলেছে সিবনল, অপশন ডি বলেছে ট্রাকিড বা ভেসেল, অপশন সি বলেছে সঙ্গী কোষ, আর অপশন ডি বলেছে যে প্যারেনকাইমা। তাছাড়া যে জাইলেমের মধ্যে এই যে সিভনল সিভনল আর সঙ্গী কোষ, সিভনল আর সঙ্গী কোষ কার থাকছে? সিভনলটাও থাকে কার মধ্যে? ফ্লোয়েম কলার অংশ। তাহলে এটা হবে না প্রথমেই। তারপর সঙ্গী কোষটাও কি? সঙ্গী কোষটাও একটা ফ্লোয়েমের অংশ, এটাও হবে না, এলিমিনেট করছি আমরা প্রথমেই। আর তারপর বলেছি প্যারেনকাইমা কি? জাইলেমের অংশ, কিন্তু সেটা কিন্তু আমাদের মৃত উপাদান নয়, তাই আমরা সেটা এলিমিনেট করছি। তাহলে এটা কি হয়েছে? অ্যান্সার ইজ দ্য ট্রাকিড ও ভেসেল। এর ব্যাখ্যা হিসেবে আমরা কি মনে রাখবো? যে এই যে জাইলেমের প্রধান কাজ যেটা জল পরিবহন করা বা খনিজ লবণ স্প্রেড করতে সাহায্য করে, এটা ইউনিডিরেকশনাল। তো সেটা হলো এই উপাদান হলো ট্রাকিড এবং ভেসেল, যেটা এই কোষগুলি পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম বিহীন হয় বা মৃত হয় এবং নলের মতো আকার ধারণ করে, যা জল পরিবহনে সুবিধা করে। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে ফ্লোয়েম কলার খাদ্য পরিবহনকারী সজীব উপাদানটা কি? ফ্লোয়েমের মধ্যে সজীব কোনটা হবে? অপশন এ বলেছে সিগনল, অপশন বি বলেছে ভেসেল, অপশন সি বলেছে ট্রাকিড, না অপশন ডি বলেছে ফ্লোয়েম তন্তু। কোনটা হবে সজীব? তাহলে এই দিক থেকে যদি যাই, এই ফ্লোয়েম তন্তু কি? একটা মৃত উপাদান, তাহলে এটা প্রথমেই আমরা এলিমিনেট করছি। তারপর আমাদের ট্রাকিডটা কি? ট্রাকিড তো ফ্লোয়েমের উপাদানই না, ট্রাকিডটা হলো আমাদের জাইলেমের উপাদান, তাই আমরা এলিমিনেট করলাম। তারপর কি বলেছে? ভেসেলও তাই, ভেসেলের একটা জাইলেমের উপাদান, এটা আমরা এলিমিনেট করছি। সিগনল ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাখ্যা হিসেবে আমরা কি মনে রাখবো? যে সিগনল হলো ফ্লোয়েম কলার প্রধান উপাদান বা খাদ্য পরিবহনকারী অংশ, এটা একটা সজীব কোষ। কোয়েশ্চেনেও আমাদের কি চেয়েছে? সজীব উপাদান। ক্লিয়ার? কারণ এর মধ্যে নিউক্লিয়াস থাকবে। এটা সজীব কোষ, কিন্তু এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, আর এটা সঙ্গী কোষ দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে উদ্ভিদের দেহে শ্বসন প্রক্রিয়াটি কি ধরনের বিপাক প্রক্রিয়া? আমাদের যে উদ্ভিদের শ্বসন হয়, আমাদেরও তো শ্বসন হয়, সেরকম উদ্ভিদেরও শ্বসন হয়, সেটা কি ধরনের? আমাদের শ্বসনটা কি প্রক্রিয়া? আমাদের শ্বসন একটা অপচিতি প্রক্রিয়া, কারণ সেখানে শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। তাহলে উদ্ভিদের কি ধরনের প্রক্রিয়া দেখে নিই। অপশন এ বলেছে উপচিতি, অপশন বি বলেছে অপচিতি, অপশন সি বলেছে উভয়ই, আর ডি বলেছে কোনোটি না। উপচিতি প্রক্রিয়া কোনটা? উপচিতি প্রক্রিয়া প্রথমেই হবে না, এলিমিনেট করছি। কারণ উপচিতি প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? উপচিতি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শুষ্ক মানে আমাদের দেহের মানে যেটা বৃদ্ধি পায়, ধরুন উদ্ভিদের ক্ষেত্রে সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি হয়? গ্লুকোজ উৎপন্ন হবে, কিছু উৎপন্ন হচ্ছে মানে বেড়ে যাচ্ছে, তার জন্য সেটা উপচিতি। শ্বসনে কি হচ্ছে? সেই গ্লুকোজ তো ভাঙছে, তো একটা যে ভেঙে যাচ্ছে মানে কি? সেটা হ্রাস পায়, তাহলে কখনোই সেটা উপচিতি হবে না। উভয়ই তো কখনোই হবে না, না? আর কোনোটিই না, সেটাও হবে না। অ্যান্সার কি হয়ে যাবে? অপচিতি প্রক্রিয়া। কারণ হলো আমাদের শ্বসনের ফলে উদ্ভিদের এই গ্লুকোজটা ভেঙে কি হবে? যে সরল যৌগ থেকে আমাদের সরল মানে কঠিনটা ভেঙে সরলে উৎপন্ন হবে, আর এটিপি উৎপন্ন হবে শক্তি, তার জন্যই শুষ্কোজন হ্রাস পাবে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলছে উদ্ভিদের কোনটি প্রধান গ্যাসীয় রেচন পদার্থ? ঠিক আছে, কোনটা গ্যাসীয় রেচন পদার্থ? অপশন এ বলেছে ইউরিয়া, অপশন বি বলেছে অ্যামোনিয়া, অপশন সি বলেছে অক্সিজেন, না অপশন ডি বলেছে গদ। কোনটা? তাহলে ইউরিয়াটা কি? ইউরিয়াটা মূলত স্তন্যপায়ী প্রাণীদের নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, তাহলে সেটা ওটা প্রথমেই হবে না।
তারপর আমাদের কি বলেছে, অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়াও সেটা কি, এটা নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ জলজ প্রাণীদের ক্ষেত্রে। কিন্তু কোয়েশ্চেনটা চেয়েছিলাম আমরা গ্যাসীয়। দেখুন গ্যাসীয় মানে রিলেট করতে পারছেন যে ইউরিয়া, অ্যামোনিয়া, অক্সিজেন আর গদ, তার মধ্যে কোনটা গ্যাস। ঠিক আছে, একটু হিন্টস দিয়ে দিলাম, গ্যাসীয় বলছে, কোন অপশনটা গ্যাসীয়। আর গদ, গদটা কি, এটা একটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদের অংশ। গ্যাসীয় তো একমাত্র অক্সিজেন আছে না, তাই এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে প্রাণীদের মতো উদ্ভিদের কোন নির্দিষ্ট রেচন অঙ্গটা নেই। প্রাণীদের মতো কোনটা উদ্ভিদের থাকবে না। অপশন এ বলেছে বৃক্ক, অপশন বি বলেছে ফুসফুস, অপশন সি বলেছে যকৃৎ, না উপরে সবগুলি। ঠিক আছে, তাহলে আমাদের মানে এই উদ্ভিদের কোন রেচন অঙ্গটা থাকবে না। উদ্ভিদের দেহে কি বৃক্ক, যকৃৎ, ফুসফুস এগুলো থাকবে? তাহলে উপরে সবকটাই রাইট অ্যান্সার। কারণ আমাদের প্রাণী দেহে এই তিনটে পার্ট থাকে, উদ্ভিদ দেহে তো এগুলো থাকে না, না, তার জন্য এই সবকটাই, কোনো অপশনটাই হবে না। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে সিংকোনা গাছের ছাল থেকে কোন কোন উপকারটি পাওয়া যায়। সিংকোনা গাছ, এটা থিওরি পার্টে ভালো করেই পড়েছিলাম। দেখুন এই যে কোন অংশ থেকে কোন উপকার বা অ্যালকোলাইডসটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনাদেরকে একটু মুখস্থ করতে হবে আর মনে রাখতে হবে। এটার জন্য আর কিছু ফর্মুলা তো নেই। তো এই দেখে নিন অপশন গুলো। অপশন এ বলেছে রেসারপিন, অপশন বি বলেছে কুইনাইন, অপশন সি বলেছে মরফিন, না অপশন ডি বলেছে অ্যাট্রোপিন। তাহলে সিংকোনা গাছের ছাল, সিংকোনা আমাদের কি করে, সিংকোনা আমাদের ম্যালেরিয়া রোগ থেকে প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে সিংকোনা আমাদের কোন গাছের কোন কার হবে। তাহলে আমাদের এই যে রেসারপিন, রেসারপিনটা কিন্তু আমাদের সর্বগন্ধা গাছের মূল। তাহলে এটা হবে না, এলিমিনেট করছি। তারপর বি বলেছে, আচ্ছা তারপর বলেছে মরফিন, মরফিনটা কি, মরফিনটা হলো আফিম গাছে কাঁচা ফল থেকে পাওয়া যায়, তাহলে সেটাও হবে না। অ্যাট্রোপিন, অ্যাট্রোপিনটাও কি বেলেডোনা গাছের থেকে তৈরি হচ্ছে, বেলেডোনা বা ধুতরা, সেটাও হবে না। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কুইনিন, কুইনাইন গাছের ছাল থেকে আমরা কি পাবো, যে কুইনাইন গাছের ছালে, মানে এই সিংকোনা গাছের ছালে আমরা কুইনাইন পাবো, যেটা আমাদের ম্যালেরিয়া রোগ প্রতিরোধে সাহায্য করবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়। দেখুন আগের কোয়েশ্চেনে বলে দিলাম তারই রিলেটেড, এটা কি হয়ে যাবে, এই অপশন বি কুইনাইন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছি সর্বগন্ধা গাছের মূল থেকে প্রাপ্ত উপকারটি কোনটা। সর্বগন্ধা থেকে কি পাওয়া যায়। অপশন এ বলেছে রেসারপিন, অপশন বি বলেছে মরফিন, অপশন সি বলেছে ক্যাফিন, অপশন সি ট্যানিন। দেখুন এই যে ট্যানিন, ট্যানিনটা কি, ট্যানিন একটা নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ। কিন্তু এই যে এগুলো পাবো আমরা উপভোগ মানে কি নাইট্রোজেন যুক্ত, তাহলে এই ট্যানিন একদমই হবে না। ক্যাফেইন কি কফির বীজে পাবো, তো সর্বগন্ধার মূলে তো নয়, এটাও হবে না। এবার রেসারপিন, তারপর বলেছে মরফিন, মরফিনও কি আফিম গাছের, আফিম গাছের ফল থেকে, সেটাও হবে না। কি হয়ে যাবে, রেসারপিন ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ এই সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা এই রেসারপিন প্রকারটি পাবো, যেটা আমাদের কি করে, উচ্চ হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধে ব্যবহৃত হয় কোনটি। দেখুন আগের কোয়েশ্চেনে যে রিলেটেড, তাই না। অপশন এ বলেছে অ্যাট্রোপিন, অপশন বি বলেছে রেসারপিন, অপশন সি বলেছে মরফিন, আর অপশন ডি বলেছে গল। কোনটা হবে। তাহলে এই যে উচ্চ রক্তচাপ কমায় কে, অ্যাট্রোপিন হলো চোখের তারারন্ধ্র সংকোচন প্রসারণে মানে এটাকে চোখের তারারন্ধ্র প্রসারিত করতে ব্যবহৃত হয় সেটা, তাহলে এটা হবে না এর কাজ হিসাবে। তারপর হচ্ছে রেসারপিন। আচ্ছা মরফিন, মরফিন একটি শক্তিশালী উপশমকারী, বেদনা উপশমকারী, সেটাও হবে না। গদ, গদ কি করে, আমাদের একটা মানে গর্দ নাইট্রোজেন বিহীন একটা অংশ আঠা হিসেবে ব্যবহৃত, এটাও হবে না। কি হয়ে যাবে, রেসারপিন ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ রেসারপিন হলো সর্বগন্ধা গাছের মূলে পাওয়া যায়, যেটা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে আফিম গাছের কাঁচা ফল থেকে প্রাপ্ত বেদনা উপশমকারী উপকারটা কোনটা। কুইনাইন অপশন এ, অপশন বি রেসারপিন, অপশন সি মরফিন, না অপশন ডি ডাতুরিন। তাহলে আফিম গাছের ফল থেকে কি হবে। দেখুন এই যে কুইনাইন, কুইনাইন তো আমাদের সিংকোনা গাছ থেকে পাবো, তাই না, তাহলে এটা হবে না। রেসারপিন আমরা সর্বগন্ধা গাছের, সেটাও হবে না। তারপর মরফিন, আচ্ছা তারপর ডাতুরিন, ডাতুরিন, ডাতুরিন আমাদের কি হচ্ছে, ডাতুরিন যেটা ধুত্রা গাছ থেকে বেদনা উপশমকারী, সেটাও হবে না। বা ডাতুরিন থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়, তাহলে কি হয়ে যাবে, মরফিন ইজ দ্য রাইট অ্যান্সার।
কারণ এটি অত্যন্ত শক্তিশালী বেদনা উপশমকারী উপক্ষার, যেটা আফিম গাছের কাঁচা ফল থেকে সংগ্রহ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন বলছে ধুত্রা গাছের পাতা ও ফল থেকে কোন উপকারটি পাওয়া যায় যা হাঁপানি ওষুধে কাজে লাগে? হাঁপানিতে কাজে লাগে কোনটা? অপশন এ অ্যাট্রোপিন, অপশন বি নিকোটিন, অপশন সি ডাটুরিন, না অপশন ডি ক্যাফিন। তাহলে এটা কি হবে? অ্যাট্রোপিন তো কি ওই চোখের প্রসারণে সাহায্য করে, তাহলে সেটা হবে না, হাঁপানির সাথে রিলেটেড নয়। নিকোটিনও হবে না, নিকোটিন কি করে, তামাক গাছ থেকে প্রাপ্ত একটা উত্তেজক দ্রব্য, সেটাও হবে না। ডাটুরিন আছে, ক্যাফিন, ক্যাফিনও কফি বা চা থেকে প্রাপ্ত স্নায়ু উদ্দীপক, সেটাও হবে না। কি হয়ে যাবে? ডাটুরিন ইজ দ্য রাইট অ্যান্সার। ডাটুরিন হলো আমাদের শ্বাসনালীকে প্রসারিত করে, এবং হাঁপানিতে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, চোখের তারারন্ধ্র প্রসারিত করতে কোন উপকারটি ব্যবহৃত হয়? আমি আগের কোয়েশ্চেন গুলো অনেকবারই বললাম, এখানে আর এলিমিনেট করছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাট্রোপিন চোখের তারারন্ধ্র প্রসারিত করতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থটা কোনটা? গদ, রজন, ট্যানিন, এই তিনটেই নাইট্রোজেন বিহীন, তাই এগুলো এলিমিনেট হবে। নাইট্রোজেন যুক্ত কি হবে? নিকোটিন ইজ দ্য রাইট অ্যান্সার। নিকোটিন হলো একটা উপক্ষার যেটা আমাদের কি করছে, নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ। নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি নাইট্রোজেন বিহীন একটা রেচন পদার্থ? নাইট্রোজেন থাকছে না কার? তাহলে এখানে নাইট্রোজেন থাকছে না, কুইনাইন, রেসারপিন, মর্ফিন, তিনটেই কিন্তু নাইট্রোজেন যুক্ত, তো এই তিনটেকে আমরা এলিমিনেট করছি। রজন হলো একমাত্র যেটা হলো নাইট্রোজেন বিহীন, উদ্ভিদের নাইট্রোজেন হলো রজন। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন বলছে পাইন গাছ থেকে প্রাপ্ত বজ্র পদার্থ কোনটি যা বার্নিশ তৈরিতে কাজে লাগে? অপশন এ বলেছে গদ, অপশন বি বলেছে রজন, অপশন সি বলেছে ল্যাটেক্স, না অপশন ডি বলেছে ট্যানিন। তাহলে কোনটা হয়ে যাবে? তাহলে এই যে ট্যানিন, ট্যানিন কি করে চামড়ায় ট্যান করতে সাহায্য করে? সেটা হবে না। ল্যাটেক্স, ল্যাটেক্সটাও কি একটা রবার গাছের তরুক্ষীর? সেটাও হবে না। তারপর বলেছে রজন। আচ্ছা, তারপর বলেছে গদ, গদ কি বাবলা গাছ থেকে প্রাপ্ত আঠা হিসেবে ব্যবহৃত হয়? সেটাও হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? রজন। রজন ইজ দ্য রাইট অ্যান্সার। কেননা রজন কি করে, রজন বা ধুনো, রজনকে আমরা ধুনো হিসেবে বলতে পারি, যেটা পাইন শাল গাছ থেকে প্রাপ্ত একটা বজ্র পদার্থ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে বাবলা গাছ থেকে প্রাপ্ত গদ কি জাতীয় পদার্থ? একটা বাবলা গাছটা থেকে কি হবে? অপশন এ বলেছে প্রোটিন জাতীয়, অপশন বি বলেছে ফ্যাট জাতীয়, অপশন সি বলেছে কার্বোহাইড্রেট জাতীয়, না অপশন ডি বলেছে উপক্ষার। কোনটা হবে? তাহলে প্রোটিন জাতীয়, প্রোটিন মানে তো অ্যামাইনো অ্যাসিড বেস দ্বারা গঠিত, তাহলে এটা হবে না। তাহলে তোমরা যে গদ চেয়েছে না, গাম, গামটা কি ধরনের? ঠিক আছে, একটা গাম কি ধরনের হতে পারে? গাম কি কখনো প্রোটিন হতে পারে? গাম কি ফ্যাট হতে পারে? না গাম প্রোটিন ও ফ্যাট কোনোটাই হতে পারে না। গামটা কি কোনো কিন্তু গাছের গাম বা আঠা, সেটা কিন্তু নাইট্রোজেন মানে নাইট্রোজেন যুক্ত নয়, তাহলে উপক্ষার তো নাইট্রোজেন যুক্ত, তাহলে উপক্ষারও হবে না। কি হয়ে যাবে? কার্বোহাইড্রেট জাতীয়। ক্লিয়ার? কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন বলেছে চামড়ায় ট্যান করতে এবং কালি তৈরিতে ব্যবহৃত হয় কি? চামড়া ট্যান করতে বা কালিতে। অপশন এ বলেছে রজন, অপশন বি বলেছে ট্যানিন, অপশন সি বলেছে গদ, না অপশন ডি বলেছে ল্যাটেক্স। তাহলে রজন আমাদের কি করে? বার্নিশ তৈরি করতে সাহায্য করে, তো এটা প্রথমেই হবে না। ট্যানিন কি করে? অপশন বি ট্যানিন, ট্যানিন আমাদের ট্যান করতে সাহায্য করে, সেটাও হবে না। গদ, গদটা কি করে? আমাদের আঠা হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটাও হবে না। তাহলে এটা কি হয়ে যাবে? যে সরি, ওই কোশ্চেনটাতে যে চামড়া ট্যান করতে বা কালি তৈরিতে, ল্যাটেক্স, ল্যাটেক্স কি করে? রবার তৈরিতে সাহায্য করছে, সেটা হবে না। তাহলে কি হয়ে যাবে? ট্যানিন। ট্যানিন ইজ দ্য রাইট অ্যান্সার বিকজ ট্যানিনে কোষ স্বাদযুক্ত পলিফেনল যৌগ হয়, যা চা পাতা, হর্তুকি, আমলকি ইত্যাদিতে পাওয়া যায়। এটার ব্যবহার কি? কাঁচা চামড়াকে ট্যান করে টেকসই করা বা কালি তৈরিতে সাহায্য করা। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে যে রবার গাছের সাদা দুধের মতো যে তরুক্ষীর, তাকে আমরা কি বলবো? যে রবার গাছে যে সাদা দুধের মতো যে তরুক্ষীর থাকবে, তাকে আমরা কি বলবো? অপশন এ বলেছে গদ, অপশন বি বলেছে রজন, অপশন সি বলেছে ট্যানিন, না অপশন ডি বলেছে ল্যাটেক্স। তাহলে গদ, গদ কি? গদ হলো একটা কার্বোহাইড্রেট যুক্ত আমাদের স্বচ্ছ বা হলদেটে পদার্থ, তাহলে এটা হবে না। অপশন বি বলেছে রজন, রজনটা কি? রজন হলো আমাদের একটা আঠালো পদার্থ, যেটা টার্পিনয়েড জাতীয় পদার্থ, সেটাও হবে না।
অপশন সি বলেছে ট্যানিং, ট্যানিংটা ট্যান করতে সাহায্য করে, তাহলে এখানে তো চেয়েছে যে রবার গাছের সাদা অংশ, তাহলে কি হয়ে যাবে সেটা ল্যাটেক্স। ল্যাটেক্সটা কি, রবার গাছ, আকন্দ, বট, এই গাছটা দেখবেন এই পাতা ছিঁড়লে বা কাণ্ডের গোড়া থেকে ছিঁড়লে একটা দুধের মতো সাদা লিকুইড বার হয়, সেটাকে আমরা ল্যাটেক্স বলি। এটা কি হয়, এটা বাণিজ্যিক ভাবে রবার তৈরিতে সাহায্য করে। ক্লিয়ার? চলে আসে নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে ওল বা কচু খেলে গলা চুলকানোর কারণ কোন কোন খনিজ কেলাস? ঠিক আছে, এটা থিওরি পার্টে বলেছিলাম। তো আবার একটু দেখে নিন। অপশন এ বলেছে সিস্টোলিন, অপশন বি বলেছে গ্রাফাইট, না উভয়ই নাকি কোনোটিই না। তাহলে কি হবে? এটা যে আমাদের কচু, ওল বা কচু খেলে অনেক সময় দেখবেন আমাদের গলা চুলকায়, সেটার কারণ কি? তাতে গ্রাফাইট থাকে, গ্রাফাইট বা এই গ্রাফাইটের মধ্যে ক্যালসিয়াম অক্সালেট নামক একটা অক্সাইড নামক এই যৌগটা থাকে বলে আমাদের গলাটা চুলকায়। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে বট বা অশ্বত্থ পাতায় আঙুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেট কেলাসকে কি বলছে? যে বট বা অশ্বত্থে যে যে পাতায় আঙুরের থোকার মতো যে থাকে তাকে কি বলে? তাকে ক্যালসিয়াম কার্বনেট অংশ, তাকে র্যাফাইড বলে, সিস্টোলিক বলে, অক্সালেট বলে, না ট্যানিন বলে, কি বলে? দেখুন এই যে র্যাফাইড, র্যাফাইড হলো ক্যালসিয়াম অক্সালেট, যা উলো কচুতে থাকছে, বট অশ্বত্থে নয়। এটা এলিমিনেট করব। তারপর সিস্টোলিক, তারপর বলছে অক্সালেট, অক্সালেটও কি একটা রাসায়নিক যৌগ, কিন্তু বট অশ্বত্থে থাকছে না, তারপর ট্যানিনও হবে না। তাহলে কি হয়ে যাবে? সিস্টোলিক। এই বট ও অশ্বত্থ বা রবার গাছের পাতায় বহির্তকে যে আঙুরের মতো দেখতে এই ক্যালসিয়াম কার্বনেটের কেলাস থাকে, যেটাকে আমরা কি বলি? সিস্টোলিন। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে যে উদ্ভিদের কোন প্রক্রিয়ায় পাতা ঝরিয়ে রেচন পদার্থটাকে ত্যাগ করে, কোন প্রক্রিয়ায়? অপশন এ বলেছে বাষ্পমোচন, বি বলেছে পত্রমোচন, সি বলেছে গার্টেশন, না ডি বলেছে বাকল মোচন। মানে কোন প্রক্রিয়ায়? তাহলে এই যে বাষ্পমোচনে কি হয়? বাষ্পমোচনে তো আমাদের জলীয় বাষ্প ত্যাগ করে, তো এটা প্রথমেই হবে না। গাটেশন, গাটেশনে কি হয়? জল বিন্দুটাকে আমাদের ত্যাগ করার প্রক্রিয়া, এটা হবে না। বাকল মোচন, বাকল মোচনে কি করে? বাকল মোচন আমাদের কি করে, পাতা ঝরানোর একটা মানে প্রক্রিয়া বলতে পারি, বা বাকলটাকে ঝরিয়ে দেয়। আর পত্রমোচন হলো আমাদের রাইট অ্যান্সার। কারণ আমাদের অনেক উদ্ভিদ এই ধরুন পাতার কোষে সঞ্চিত রাখে বিভিন্ন তাদের রেচন পদার্থগুলো, যে পাতায় রেচন যেই সাবস্টেন্স সেগুলো তাদের পাতায় সঞ্চয় করে রাখে। এই বিভিন্ন ঋতুতে তারা পাতা ঝরিয়ে পত্রমোচন করে, যার ফলে তাদের শরীর থেকে এই যে সাবস্টেন্স, টক্সিক সাবস্টেন্সটা বেরিয়ে যায়। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে উদ্ভিদের লেন্টিসেল নামক অঙ্গটি কিসের সাহায্য করে? লেন্টিসেল যেটা থাকবে এটা কিসে সাহায্য করবে? অপশন এ বলেছে কেবল জল শোষণ করে, অপশন বি বলেছে কেবল খাদ্য সঞ্চয়, অপশন সি বলেছে গ্যাসীয় বিনিময় করবে, না অপশন ডি বলেছে খাদ্য পরিবহন। তাহলে এটা কিসে সাহায্য করবে? এটা আমাদের আমাদের উদ্ভিদের যে লেন্টিসেল সেটা আমাদের গ্যাসের বিনিময় করবে। যেই আমাদের এর মাধ্যমে কি হবে, যে এই লেন্টিসেল হলো উদ্ভিদের কাণ্ড বা শাখার বাকলে অবস্থিত ক্ষুদ্র ছিদ্র বা রন্ধ্র। এটি উদ্ভিদের অভ্যন্তরীণ কলার সাথে পরিবেশের গ্যাসীয় বিনিময় অর্থাৎ O2 ও CO2 জলীয় বাষ্প ত্যাগে সাহায্য করে। ক্লিয়ার? চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে জলপত্র বা হাইড্রোথোর এর মাধ্যমে জলবিন্দু নির্গত হওয়াকে আমরা কি বলবো? অপশন এ বলেছে বাষ্পমোচন, অপশন বি বলেছে গাটেশন, অপশন সি বলেছে অভিস্রবণ, না অপশন ডি বলেছে যে ব্যাপন। কোনটা হবে? বাষ্পমোচন মানে কি? পত্ররন্ধ্রের মাধ্যমে বায়বীয় অংশটা জলীয় বাষ্প নির্গত প্রক্রিয়া, এটা হবে না। গাটেশন মানে কি? গাটেশন, গাটেশন। তারপর বলেছে অভিস্রবণ, চেয়েছে জলবিন্দু নির্গত হওয়া, না অভিস্রবণ। অভিস্রবণ কি হবে? যে অভিস্রবণ আর ব্যাপন এই দুটোই হবে না। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে জলবিন্দু যে বেরিয়ে যাওয়া তাকে আমরা কি বলি? গাটেশন প্রসেস। এটা ব্যাখ্যা হিসেবে কি মনে রাখবো? টমেটো, ঘাস, কচু প্রভৃতি উদ্ভিদের পাতার কিনারায় বা অগ্রভাগে জলপত্র বা হাইড্রোথোর নামক বিশেষ ছিদ্র থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলজ চাপের প্রভাবে অতিরিক্ত জল তরল বিন্দু হিসেবে নির্গত হয়। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? গাটেশন। ওকে, আশা করছি ক্লিয়ার। তো আজকে আমাদের এই পুরো বটানি পার্টের উপর এই 7টা কোয়েশ্চেন থাকলো, এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, টাটা।